তো যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক দিচ্ছ বা মাধ্যমিকের খুব গুরুত্বপূর্ণ ভূগোলের গতদিন কিন্তু তোমাদের 2 মার্কসের কোশ্চেনগুলো দিয়ে দিয়েছিলাম। আজ কিন্তু আমরা 3 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা ক্লাস হতে চলেছে এবং 3 মার্কসের কোন কোন সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক যে উত্তর দাও যে কোশ্চেনগুলো থাকবে সেই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট থেকে খুবই ইম্পর্টেন্ট। এর বাইরে আর কোনো রকম কিন্তু সাজেশান খাটবে না, এর মধ্যে থেকে কিন্তু আপনাদের তোমাদের কমন কিন্তু আসবেই। তো এই কমনগুলো আসতে গেলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আর দেরি করব না, চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের কিন্তু 3 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব। 3 মার্কসের কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমেই বলছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দেখো, প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, বহির্জাত প্রক্রিয়া তাদের সৃষ্ট ভূমিরূপ। তোমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3 নম্বরের যে কোশ্চেনগুলো সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আলোচনা করছি। দেখো, সব নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? এটা কিন্তু 3 মার্কসের একটা কোশ্চেন। এটা কিন্তু 2 নম্বর হচ্ছে কি, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? 3 নম্বর হচ্ছে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় না কেন? 4 নম্বর, অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। এখানে দেখো 3 নম্বরের যে কোশ্চেনগুলো সেই 3 মার্কস পুরো পেতে গেলে বা 3 মার্কস পুরো পেতে গেলে কিন্তু এখানে কিন্তু ছবি মাস্ট, অর্থাৎ ছবি, সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং সেই সঙ্গে হচ্ছে উদাহরণ। ছবি, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ কিন্তু মাস্ট, না হলে কিন্তু 3-এ 3 পাওয়া যাবে না। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 3টের জন্য 3 নাম্বার পেতে হলে মিনিমাম কিন্তু 5 থেকে 6টা তোমাকে কিন্তু পার্থক্য লিখতে হবে, না হলে কিন্তু তোমাকে পুরো ফুল মার্কস দেবে না, সঙ্গে উইথ ছবিটা কিন্তু নিচেই আঁকতে হবে। নদীর ক্ষয় প্রক্রিয়াগুলি আলোচনা করো। নদীর যে ক্ষয় প্রক্রিয়া, যে অবরোহণ, আরোহণ, ঘর্ষণ যে প্রক্রিয়া, সেই ক্ষয় প্রক্রিয়াগুলো আলোচনা করতে হবে। বারখান ও বালিয়াড়ির মধ্যে পার্থক্য নিরূপণ করো। বারখান ও বালিয়াড়ি যেটা, হিমরেখার উচ্চতা সব ঋতুতে সমান হয় না কেন? এটা একটা কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন, পেডিমেন্ট ও বাজাদের মধ্যে পার্থক্য লেখো। দেখো, প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, 9টা কোশ্চেন তোমাদেরকে বলে দিলাম। এই 9টা কোশ্চেন কিন্তু তোমরা যদি করো তা 9টা কোশ্চেন থেকে কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কমন তোমরা ঠিক পাবে। তো এর পরবর্তী চ্যাপ্টার আমরা দেখবো বায়ুমণ্ডল। দেখো, বায়ুমণ্ডলের চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে হচ্ছে ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। দেখো, বায়ুমণ্ডলের চ্যাপ্টার দেখতে পাচ্ছ, ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায় কেন? ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন সে সম্পর্কে লিখতে হবে। ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো। এগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে বাড়ি থেকে পড়ে মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার সময় কেউ লিখতে পারবে না। ওজোনোস্ফিয়ারের গুরুত্ব লেখো। এখানে ওজোনোস্ফিয়ারের গুরুত্ব কিন্তু লিখতে হবে এবং বৈপরীত্য উত্তাপ কিভাবে ঘটে। 6 নম্বর হচ্ছে এলনিনো ও লানিনা বলতে কী বোঝো? এটা কিন্তু সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা কিন্তু তোমাদেরকে করতে হবে। স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য করো। স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা করতে হবে। মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। 9 নম্বর কোশ্চেন হচ্ছে মৌসুমি বায়ু, জলবায়ু ও ভূমধ্যসাগর জলবায়ুর পার্থক্য লেখো। দেখো, এই বায়ুমণ্ডল থেকে এই কটা কোশ্চেন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। তো এর পরবর্তী যে চ্যাপ্টার সেটা হচ্ছে বায়ুমণ্ডল থেকে 3 নম্বরের কোশ্চেন কীগুলো আছে সেগুলো একটু দেখে নাও। দেখো, শীতল, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মধ্যে 3টি পার্থক্য লেখো। ভরা কটাল ও মরা কটালের মধ্যে পার্থক্য লেখো। দুটি মুখ্য জোয়ারের মধ্যবর্তী সময়ের ব্যবধান সর্বদা 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটি মুখ্য জোয়ারের মধ্যবর্তী সময়ের ব্যবধান সর্বদা 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া ভরা কটাল মোরা কটালের মধ্যে পার্থক্য, এটাও খুব ইম্পর্টেন্ট। এই বায়ুমণ্ডল থেকে এই দুটো কোশ্চেন কিন্তু এবার আসতে চলেছে। তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না যে কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। তো এর পরবর্তীতে দেখব যে তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা থেকে কী কোশ্চেন 3 নম্বরে। দেখো, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, এটা তোমরা প্রত্যেকেই পারবে। যে এই কোশ্চেনটার উত্তর যে কেউ লিখতে পারবে নিজের ভাষায়, যে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থী মানে লার্নার, মানে তোমাদের যে ভূমিকা সেই সম্পর্কে আলোচনা করতে হবে, অর্থাৎ ওয়েস্ট ম্যানেজমেন্টে। বর্জ্য ব্যবস্থাপনায় ফোরার পদ্ধতি গুরুত্ব ব্যাখ্যা করো। ফোরার পদ্ধতি কোনটা? ওই যে প্রথমে হচ্ছে কি, ওই যে তোমার ফোরার, রিডিউস, রিফিউজ, তারপর রিইউজ, হ্যাঁ, এগুলো যে ফোরার পদ্ধতি, সেই ফোরার পদ্ধতির ব্যাখ্যা করতে হবে প্রত্যেকটার। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর কোশ্চেন কী বলছে? পরিবেশের উপর বর্জ্য পদার্থের প্রভাব 3টি লেখো। তাহলে পরিবেশের উপর বর্জ্য পদার্থের 3টি প্রভাব কিন্তু লিখতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো।
5 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন বলছে উৎসের উপর ভিত্তি করে বর্জ্যের শ্রেণীবিভাগ করো। যে উৎসের উপর ভিত্তি করে কোন উৎস থেকে বর্জ্যের যে শ্রেণীবিভাগ, উৎস থেকে কোন বর্জ্যগুলো তৈরি হচ্ছে সেগুলো শ্রেণীবিভাগ তৈরি করতে হবে। আর গ্যাসের বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী। তো এই 7টা কোশ্চেন কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার এগুলো ইম্পর্টেন্ট আছে, খুবই ইম্পর্টেন্ট। এই প্রথম যে কোশ্চেনটা 4R পদ্ধতির গুরুত্ব আর হচ্ছে জৈব ভঙ্গুর অজৈব ভঙ্গুর বর্জ্যের পার্থক্য, এই দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আছে, এবারের কোশ্চেনে কিন্তু আসতে পারে। তোমাদেরকে বারবার বলছি কোশ্চেনগুলো কিন্তু তোমরা দেখো, বারবার দেখো, না হলে কিন্তু এগুলো লিখতে পারবে না, এগুলো কিন্তু আসবেই পরীক্ষায়। তো এর পরবর্তীতে আমরা দেখব যে ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক যে পরিবেশ, সেখান থেকে 3 নম্বরের কোশ্চেন কী কী আছে। ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের যে চ্যাপ্টারটা, এটা কিন্তু অনেক বড় চ্যাপ্টার জুড়ে অবস্থান করছে, অর্থাৎ উপগ্রহচিত্র ভূবৈচিত্র্য মানচিত্রের উপর পর্যন্ত। তো পুরোটাই তোমাদেরকে আলোচনা করছি। প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের মধ্যে কী কী রয়েছে দেখো। পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন? পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়, তার কিছু কারণ আছে, সেই কারণগুলো কিন্তু পয়েন্ট ভিত্তিক লিখতে হবে, তাহলে কিন্তু এখানে তোমার মার্কসটা ক্যারি করবে। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? এই যে করমণ্ডল উপকূল, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে করমণ্ডল উপকূল। এটাকে বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো? 3 নম্বর কোশ্চেন। বহুমুখী নদী পরিকল্পনা, এটা কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। উদীয়মান শিল্প আসতে চলেছে। ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা উল্লেখ করো। ভারতের কৃষি ব্যবস্থায় যে জলসেচের যে প্রভাব, সেই জলসেচের প্রয়োজনীয়তা কতটুকু, সে সম্পর্কে কিন্তু তোমাদের 3 মার্কসের মতো লিখতে হবে। ভারতীয় কৃষির প্রধান 3টি সমস্যা আলোচনা করো। ভারতের কৃষির প্রধান 3টি সমস্যা। ভারতের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি। জনসংখ্যা ও জনঘনত্বের মধ্যে পার্থক্য লেখো, এটাও ইম্পর্টেন্ট আছে। আর রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন? এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। 9 নম্বর কোশ্চেন কী বলছে? কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি দেখো। তারপর বলছে অরণ্য সংরক্ষণ প্রয়োজনীয়তা লেখো। 10 নম্বর কোশ্চেন। 11 বলছে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি 3টি আলোচনা করো। 12 নম্বর কোশ্চেন। ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? পেট্রোকেমিক্যাল শিল্পকে ভারতের বন্দরভিত্তিক বলে কেন? ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো। তো আশা করি তোমরা প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ থেকে যে কোশ্চেনগুলো পেয়েছো, এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো বা মুখস্থ করতে পারবে। এগুলো কিন্তু বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে। যেটা দেওয়া না থাকবে অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদেরকে সেই কোশ্চেনের উত্তরটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব কোনো একটা ভিডিওতে। পরীক্ষার মধ্যে সবাই চেষ্টা করবে। তো এর পরবর্তী দিনে কিন্তু আমরা এর বড় কোশ্চেনগুলো অর্থাৎ 5 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, এবং তোমাদের যে ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং, যে 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং আসবে, সেই 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং সম্পর্কে কিন্তু আলোচনা করব। তো সেহেতু চ্যানেলটা দেখতে থাকো, চ্যানেলটার মধ্যে কিন্তু অনেক কিছু তোমরা পাবে পরপর। তো এই উপগ্রহ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে 3 নম্বরে কোশ্চেন দেখো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো। জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের বর্ণনা দাও। দূর সংবেদন সুবিধা অসুবিধাগুলি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার দূর সংবেদনের সুবিধা অসুবিধাগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এবছরের। জিও স্টেশনারি উপগ্রহ ও সানসিক্রোনাস উপগ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো। সানসিক্রোনাস উপগ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো। তো আশা করি সমস্ত 3 নম্বরের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। সমস্ত 3 নম্বরের কোশ্চেনগুলো তোমরা পড়লে অবশ্যই ভালো রেজাল্ট করবে। আমি চাই প্রত্যেক যারা মাধ্যমিক পরীক্ষার্থীরা আছো, প্রত্যেকে ভালো রেজাল্ট করো ভূগোলে, এবং ভূগোলে ভালো রেজাল্ট করতে অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখো। তোমাদেরকে এর পরবর্তী দিনে আরও ভালো ভিডিও, সাজেশানস থেকে শুরু করে এবং থিওরি ক্লাস থেকে শুরু করে সব কিছুই পাবে এই চ্যানেলের মধ্যে। তো আশা করি আজকের ভিডিওটা অনেক উপকৃত হবে অনেকে। যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা সামনে মাধ্যমিক দিচ্ছ, তাদের জন্য শুভ কামনা রইল। তোমরা ভালো করে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো। আর এই পর্যন্ত। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর হ্যাঁ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে তাদেরও যেন সাবস্ক্রাইব করে রাখে এরকম ইনফরমেশান তথ্য পেতে। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে কিন্তু আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।